সবাই দেখো, আমরা প্যারাবোলার ক্ষেত্রে একটা কথা বলেছিলাম যে প্যারাবোলাতে যখন ফোকাস গিভেন থাকতো এবং এবং ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স গিভেন থাকতো। প্যারাবোলাতে যখন ফোকাস গিভেন থাকতো এবং ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স গিভেন থাকতো, ওই সময় আমরা, কারো কি মনে আছে এই ম্যাথগুলো কিভাবে করতাম? ফোকাস এবং ডাইরেক্ট্রিক্স গিভেন থাকলে এই ম্যাথগুলো আমরা কিভাবে করতাম প্যারাবোলা? এক্স্যাক্টলি, তুমি ঠিক কথা বলেছো, ধন্যবাদ। এসপি ইকুয়াল পিএম দিয়ে, এটা কিন্তু একটা ফিক্সড নিয়ম। এই নিয়মটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। সো তুমি এটা সবসময় মাথায় রাখবা, শুধু প্যারাবোলা না, এটা ইলিপস হোক অথবা হাইপারবোলা হোক, যখনই তুমি তুমি দেখবা ফোকাস গিভেন এবং ডাইরেক্ট্রিক্স গিভেন, তখন এই এসপি ইকুয়াল পিএম এই ফর্মুলা দিয়েই কিন্তু ম্যাথটা করতে হবে। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ওই সময় আমরা একটা ফিগার ড্র করতাম। সুতরাং ফোকাস এবং ডাইরেক্ট্রিক্স গিভেন থাকলে এসপি ইকুয়াল পিএম দিয়ে ম্যাথ করতে হবে, মনে রাখবা। এবং পাশাপাশি এটাও তুমি বুঝতেছো যে এই সমস্ত ম্যাথের জন্য ফিগার ড্র করা বাধ্যতামূলক। ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই যে ম্যাথটা কোন সিস্টেমে করবো, এটাও বুঝতে পেরেছো, এবং ম্যাথে যে ফিগার ড্র করতে হবে এটাও বুঝতে পেরেছো। এখন সবাই ফিগারটা ড্র করার চেষ্টা করি ডান পাশে। সবাই দেখো আমি কিভাবে আঁকতেছি, খেয়াল করো সবাই। এই যে, তেমন কিছুই না, তুমি একটা জাস্ট নর্মাল একটা ইলিপস ড্র করবা। একটা ইলিপস সবাই ড্র করবা। ইলিপসটা যেন মোটামুটি যেন ভালো হয়, খুব যেন খারাপ না হয়। ওকে, ইলিপসটা যেন মোটামুটি ভালো হয়। এরপর তোমার কাজ হবে, তুমি একদম মাঝ বরাবর একটা এক্সিস ড্র করে দিবা। আবার তুমি এদিকেও মাঝ বরাবর একটা এক্সিস ড্র করে দিবা। ওকে, তাহলে কিন্তু আমরা ইলিপস আঁকলাম নরমালি, এদিকে এক্সিস ড্র করলাম, এগুলো সব এক্সিস। ওকে, এখন দেখো ফোকাস কোথায় থাকে। আচ্ছা মাহি, বলো তো ফোকাস কোথায় থাকে? ফোকাস কোথায় থাকে যেটা আমি জানতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে ফোকাসটা কোথায় থাকে এই ফিগারের মধ্যে। তো আমরা জানি, আশা করি সবাই, যে এটাকে বলা হয় সেন্টার, এটাকে এবং এটাকে বলা হয় ভার্টেক্স। আর ফোকাস থাকে নরমালি ভার্টেক্সের একটু আগে, আবার এদিকেও ভার্টেক্সের একটু আগে। ফোকাস কিন্তু ডাবল ডাবল থাকে, আমরা জানি ইলিপসে সব কিছু ডাবল ডাবল, দুইটা ভার্টেক্স আর ফোকাস দুইটা। তো ফোকাস সবসময়ের জন্য ভার্টেক্সের একটু আগে থাকে। এখন তুমি চাইলে, যেহেতু এখানে একটাই ফোকাস দেওয়া আছে, তুমি চাইলে এটাও ভাবতে পারো, আবার তুমি চাইলে এটাও ভাবতে পারো, একই কথা। তো আমি ডান দিকেটা ভাবতেছি, হ্যাঁ, ডান দিকে এটার নাম দিলাম ফোকাস S3,4। ফোকাস দুইটাই, তারা যদি একটা গিভেন, সো তুমি যে কোনো একটা ভাবলেই হবে। S3,4। ওকে, নেক্সট দেখো ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। এই যে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, এটা তুমি এইখানে একটা টান দিলা, এটা হচ্ছে তোমার ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। আমরা জানি ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কিন্তু ডাবল থাকে। ব্যাস, আশা করি সবারই মনে আছে, এটাকেও বলা হয় ডাইরেক্ট্রিক্স, এটাকেও বলা হয় ডাইরেক্ট্রিক্স, দুইটাই। তো যেহেতু কোশ্চেনে একটা বলা আছে, আমি ধরে নিই যে এটা হচ্ছে এটা, যে কোনো একটা সাইড নিলে কাজ করলে হবে। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। নেক্সট, আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম তোমাদেরকে, যে ইলিপস হোক আর প্যারাবোলা হোক, এর উপরে যে কোনো একটা পয়েন্ট নিতে হবে পি এক্স ওয়াই। যখন প্যারাবোলা থাকতো তখন আমরা একটা পয়েন্ট পি এক্স ওয়াই ধরে নিতাম ওই প্যারাবোলার উপর। আর এখন ইলিপস আছে, এখন আমরা এনি পয়েন্ট পি এক্স ওয়াই ধরে নিব এই ইলিপসের উপর। সবাই দেখো, আমি এইখানে ধরলাম এনি পয়েন্ট পি এক্স ওয়াই অন দ্য ইলিপস। ইলিপসের উপরে যে কোনো জায়গাতে আমি চাইলে ধরতে পারি, যে কোনো জায়গাতে। আমি ধরলাম এখানে, ধরার পরে এখন তুমি সেই বিশেষ কাজগুলো করবা। বিশেষ কাজটা আমাদের কি ছিল? এসপি যোগ করে দেয়া।
আর কি কাজ ছিল? পি থেকে ডাইরেক্ট্রিক্সের উপরে পারপেন্ডিকুলার ড্র করা, যার নাম থাকবে এম। দেখো মনে পড়ে কিনা। এগুলো কিন্তু প্যারাবোলার কাজ। হ্যাঁ, প্যারাবোলাতে এই কাজটা করতাম। এনি পয়েন্ট পি নিতাম, নেয়ার পর এসপি যোগ করতাম, আর পি থেকে পারপেন্ডিকুলার ড্র করতাম ডাইরেক্ট্রিক্সের উপরে। ওকে, তাহলে এই কথাগুলি আমরা এখন ভালো করে সবাই লিখে নিব। সবাই ফিগারটা ড্র করা শেষ করো। এরপরে এই কথাগুলি আমরা এখন লিখে নিব। কি লিখব? লেট pxy be any point on the ellipse. Pxy be any point on the ellipse. Next, draw perpendicular PM to the directrix. সবাই যদি এতটুকু লিখে থাকো তাহলে আমি ফিগারটাকে একটু হাইড করলাম এতটুকু। ওকে, therefore by the definition of ellipse, ওকে, এখন আমি তিনটা ডেফিনিশনই একবারে বলতেছি। আমি তো আগেও বলেছিলাম একটা প্যারাবোলার ক্ষেত্রে, কিন্তু এখন তোমাদের জন্য আরেকটু ক্লিয়ার করে বলে দিই। সবার জন্য আরেকটু ক্লিয়ার করে বলে দিই যে এই ডেফিনিশনগুলো আসলে কিরকম হয়। হ্যাঁ, দেখো পাশে লিখে দিচ্ছি আমি। ব্যাপারটা হচ্ছে যে এই যে ডেফিনিশনগুলো, এগুলো অ্যাকচুয়ালি, আচ্ছা একজন বলো তো, ইসেন্ট্রিসিটি কাকে বলা হতো? এই মাহি তুমি বলার চেষ্টা করো তো। কোন একটা ক্লাসে বলেছিলাম যে এসপি ডিভাইড পিএম, এই যে রেশিওটা, এই রেশিওর নামই হচ্ছে ইসেন্ট্রিসিটি ই। এই কথাটা আমরা একটা ক্লাসে বলেছিলাম, সম্ভবত ইলিপসের প্রথম ক্লাসে বলেছিলাম। ইলিপসের প্রথম ক্লাসে বলেছিলাম যে ইসেন্ট্রিসিটি অ্যাকচুয়ালি কি জিনিস। ইসেন্ট্রিসিটি অ্যাকচুয়ালি এসপি ডিভাইড পিএম, এই রেশিওটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি। আচ্ছা, ভালো কথা। তাহলে এবং তুমি যদি এই মুহূর্তে এটাকে একটু ক্রস করে দাও, ক্রস করলে কি হবে? এসপি ইকুয়াল হবে ইপিএম। ক্রস করলে এসপি ইকুয়াল হবে ইপিএম। তার মানে তুমি এটাকে বলতে পারো ইলিপসের ডেফিনিশন। এই যে আমি যে লিখলাম, হ্যাঁ আমি যে লিখলাম যে ডেফিনিশন অফ ইলিপস, তুমি বলতে পারো এসপি ইকুয়াল ইপিএম, এটা ইলিপসের ডেফিনিশন। আর প্যারাবোলার ক্ষেত্রে কেমন ছিল ডেফিনিশনটা? এসপি ইকুয়াল পিএম ছিল ফর প্যারাবোলা। তার কারণটা কি? তার কারণ এটাও আমি তোমাদেরকে বলেছিলাম একদিন, দেখো মনে করে দেখো। তোমাদেরকে বলেছিলাম একটা কথা, সেটা হচ্ছে যে যদি ইসেন্ট্রিসিটির ভ্যালু 1 হয় তখন প্যারাবোলা হয়, এরকম একটা কথা বলেছিলাম কোনো এক ক্লাসে। এটাও বলেছিলাম যদি ইসেন্ট্রিসিটির ভ্যালু 1 এর চেয়ে লেস দ্যান 1, এক্স্যাক্টলি, ইসেন্ট্রিসিটির ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয় তখন হাইপারবোলা। এই কথাটা কোনো একটা লেকচারে তোমরা পাবা, তোমাদের কপি সার্চ করলেই পাবা। এখন খেয়াল করো, তাহলে কেন প্যারাবোলার ডেফিনিশন এসপি ইকুয়াল পিএম হলো, আবার কেন ইলিপসের ডেফিনিশন আবার হয়ে গেল এসপি ইকুয়াল ইপিএম? তাসফিয়া, ব্যাখ্যা করার চেষ্টা করো তো। প্যারাবোলার ক্ষেত্রে কেন এসপি ইকুয়াল পিএম হয়ে গেল, আবার ইলিপস, হ্যাঁ বলো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, সেটা ঠিক আছে। তো মূল যে ব্যাপারটা আমি আর কি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যেহেতু প্যারাবোলার ক্ষেত্রে যেহেতু ই এর ভ্যালু 1, যেহেতু প্যারাবোলার ক্ষেত্রে ই এর ভ্যালু 1, এই জন্য যদি এখানে ই এর ভ্যালু 1 বসানো হয়, ই এর ভ্যালু যদি 1 বসানো হয় তাহলে হয়ে যায় এসপি ইকুয়াল পিএম।
তার মানে অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা সবসময় এরকমই ছিল। প্যারাবোলা হোক, ইলিপস হোক আর হাইপারবোলা হোক, সবার ডেফিনিশন কিন্তু আলটিমেটলি এটাই। বাট যেহেতু প্যারাবোলার ক্ষেত্রে ই এর ভ্যালুটা 1 হয়, এই কারণে প্যারাবোলার ক্ষেত্রে এই ই এর ভ্যালু 1 বসালে এসপি ইকুয়াল পিএম লেখা হয় সরাসরি। ওকে যাক, তাহলে আমরা সরাসরি এটা মনে রাখলেই চলবে যে প্যারাবোলার ডেফিনিশন ডিরেক্টলি এসপি ইকুয়াল পিএম, আর ইলিপসের ডেফিনিশন এসপি ইকুয়াল ইপিএম। তাহলে সবাই এখন যেটা লিখবা হচ্ছে যে এসপি বাই পিএম ইকুয়াল ই, এটা দিয়ে শুরু করলেই হবে। এটা ডেফিনিশন। আলটিমেটলি এসপি ইকুয়াল ইপিএম। ব্যাস, এখন আমাদের সেই আগের সিস্টেম, অর্থাৎ আমরা এখন এসপির ভ্যালু বসাবো আর পিএম এর ভ্যালু বসাবো। দেখার চেষ্টা করি এসপির ভ্যালুটা কেমন হতে পারে। দেখো, এস থেকে পি এর ডিস্টেন্স, এসপি মানে এস থেকে পি এর ডিস্টেন্স। সবাই খেয়াল করো এস কত আর পি কত, সবাই খেয়াল করো। এই দেখো সবাই, এস হচ্ছে 3, 4 আর পি হচ্ছে এক্স ওয়াই। তাহলে এস থেকে পি এর ডিস্টেন্স কি হতে পারে? রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। আশা করি সবারই মনে পড়তেছে, এটা ছিল আমাদের ডিস্ট্যান্সের ফর্মুলা, তাই না? এটা ছিল আমাদের ডিস্ট্যান্সের ফর্মুলা, যে এস থেকে পি এর ডিস্ট্যান্স বের করতে গেলে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে সবাই ডিস্ট্যান্সের এই ফর্মুলাটা সবাই অ্যাপ্লাই করো। সবাই কি লিখবা তাহলে? রুট ওভার x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস দিয়ে লিখবা y মাইনাস 4 হোল স্কোয়ার। ওকে, রুট ওভার x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার। ওকে, দেখো সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ই দেখতে পাচ্ছ। এই ই এর ভ্যালু কিন্তু কোশ্চেনে গিভেন আছে। দেখো সবাই, এই যে ই এর ভ্যালু কোশ্চেনে বলাই আছে, ই মানে 1/3। সবাই ই এর ভ্যালু 1/3 বসিয়ে দিবা। সবাই ই এর ভ্যালু 1/3 বসিয়ে দাও। এখন দেখি তোমাদের মধ্যে কার মনে আছে পিএম কিভাবে বের করে। পিএম কিভাবে বের করে? এই যে পিএম, তোমার কথা ঠিক আছে। ওকে জ্যাক, তুমি মোটামুটি ঠিক বলেছো। হ্যাঁ, তুমি মোটামুটি ঠিক বলেছো, আমি এখন পুরাপুরি ঠিক করে আচ্ছা ঠিক আছে। তাহলে খেয়াল করো, এই যে পি থেকে এম, আমরা এটা প্যারাবোলাতে অনেক অঙ্কে ব্যবহার করেছি। পি থেকে এম বের করার নিয়ম হচ্ছে যে এই ইকুয়েশনটা সরাসরি বসবে উপরে। এই ইকুয়েশনটা সরাসরি বসবে উপরে। কিরকম ব্যাপারটা দেখো, এই যে এরকম। ওই ইকুয়েশনটা কত ছিল? এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ছিল, এটা সরাসরি বসবে উপরে। নিচে হবে রুট ওভার এক্স এর কোএফিসিয়েন্ট হোল স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট হোল স্কোয়ার। তাসফিয়া দেখো তো এখন ঠিক আছে না ব্যাপারটা? আর একটা মডুলাস হবে। আর ওকে, এটাই ছিল ব্যাপার, আর কিছু না। ওকে, তাহলে আশা করি সবারই মনে পড়তেছে ব্যাপারটা, যে প্যারাবোলাতে আমরা এই পি থেকে এম অনেকবার বের করেছি। সিস্টেম ছিল এই ইকুয়েশনটা সরাসরি বসবে উপরে, একটা মডুলাস হবে, আর নিচে রুট ওভার দিয়ে এক্স এর কোএফিসিয়েন্ট হোল স্কোয়ার ওয়াই এর কোএফিসিয়েন্ট হোল স্কোয়ার হবে। এটাই ফর্মুলা। ওকে, এখন কিন্তু বাকি অংশ কিন্তু শুধুই ক্যালকুলেশন। বাকি অংশটা শুধুই ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা আমরা প্রথমে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার করতে পারি। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ডান দিকে 1/3 থাকলো। উপরে উপরে যেটা আছে এটাই, এটাতে কিছুই করার নেই, এটাতে কিছু করার নেই। নিচেরটা হবে √2, নিচে হবে √2 হবে নিচে। ওকে, এতটুকু থাকলো তাহলে। নেক্সট আমরা একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে আমরা একটু এটাকে হোল স্কোয়ার করে দিব। হ্যাঁ, যদি হোল স্কোয়ার করে দেই তো নিশ্চয়ই লেফট সাইডে রুটটা থাকবে না, লেফট সাইডে রুটটা থাকবে না। তো আমরা একটু ক্যালকুলেশনের সুবিধার্থে একটা কাজ করি। কাজটা হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছি 3√2,
নিচে দেখতে পাচ্ছি 3√2, এই 3√2 কে একটু বাম পাশে নিয়ে আসি। ক্যালকুলেশনের সুবিধার্থে নিচে 3√টাকে আমরা বাম পাশে নিয়ে আসি। তার মানে বাম পাশে হবে 3√2। ওকে, আর সাথে কি আছে? সাথে এই যে টোটাল এই ব্যাপারটা আছে, তাই না? একটু গুছিয়ে লিখি, এক্স স্কোয়ারের পরে ওয়াই স্কোয়ার লিখি, এরপর লিখি -6x, তারপর -8y, এরপর দেখো 9 + 16 25 হয়। ব্যাস, আমরা ওই সাইডের ভ্যালুকে এই পাশে নিয়ে আসলাম, আর এইদিকে শুধুমাত্র এটা থাকলো। আমরা কিন্তু বলেছিলাম হোল স্কোয়ার করবো, হ্যাঁ? এই দেখো হোল স্কোয়ার করে দিলাম। লেফট সাইডে হোল স্কোয়ার, রাইট সাইডেও হোল স্কোয়ার। কি করলাম? স্কোয়ারিং অন বোথ সাইডস। সো আমরা এটাকে আগে সাইডটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে একই সাথে স্কোয়ার করে দিলাম। সাইডটাও চেঞ্জ করলাম, স্কোয়ার করে দিলাম। 3√2 কে হোল স্কোয়ার করলে হয় 9, 18 হয়। এটাকে হোল স্কোয়ার করলে রুট থাকবে না, রুটটা চলে যাবে। এখন ডান দিকটা সবাই জানো যে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলা হবে। কোন ফর্মুলা? আশা করি সবারই মনে আছে ফর্মুলাটা। এই ফর্মুলাটা এরকম ছিল, a + b + c হোল স্কোয়ার। এটার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা ফর্মুলা। তো এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি এখানে, তাহলে এটাকে a মনে করব, এটাকে b মনে করব, এই c মনে করব। কাকে বলো তো নাবিলা? টোয়েন্টি 25 কোথায় পাচ্ছ তুমি? যে a, b এবং c, a মনে করব x কে, b মনে করব y কে, c মনে করব -2 কে, c মনে করব -2 কে। তাহলে সবাই অ্যাপ্লাই করো। এটা a স্কোয়ার, এটা b স্কোয়ার, এই যে এটা c স্কোয়ার, প্লাস 2ab প্লাস 2, এটা b, এটা c, প্লাস 2ca, এটা c, এটা a। সবাই লিখলাম ঠিক মতো? লেখার পর সবাই এবার কি করতে পারি? লেফট সাইডে এখনই কিছু করে লাভ নেই, কিন্তু রাইট সাইডে অনেক কিছু করার আছে। বিসি না? আচ্ছা, এটা ছিল 2ab 2bc, রাইট। এটা y হবে, এটা তাই না? এটা y হবে। দেখো ভুল লিখছি আমি, এটা y হবে, এটা y হবে। ওকে, ঠিক আছে। ডান দিকে সবাই ঠিক মতো লিখো তাহলে। এটা হবে 4, পরে হবে -4y, -4y, -4x, -4y, -4x। ওকে, এবার সবাই লেফট সাইডে 18টা মাল্টিপ্লাই করে দাও। লেফট সাইডে 18 যদি মাল্টিপ্লাই করে দাও, তো প্রথমটুকু তো আমি পারি, কিন্তু পরে তো আর পারি না। তো সবাই রাইট সাইডে যারা আছে সবাইকে লেফট সাইডে নিয়ে আসো। তো যদি রাইট সাইডে সবাইকে লেফট সাইডে নিয়ে আসি, -2xy প্লাস 4y প্লাস 4x = 0। ওকে, রাইট সাইডে সব কিছুকে লেফট সাইডে নিয়ে আসলাম। রাইট সাইডে সব কিছুকে লেফট সাইডে আনার পর সবাই এবার ক্যালকুলেশন করা শুরু করো। তো ক্যালকুলেশন নিশ্চয়ই তুমি আমার চেয়ে ভালো পারবা, আমি দেখিয়ে দিই, তোমরা আরম্ভ করো। 18x² এর সাথে -x², এটা হবে 17x²। 18y² এর সাথে -y², এটাও হবে 17y²। 108x, এটার সাথে হচ্ছে +4x,
minus 104x 144y এটার সাথে প্লাস 4y minus 140y minus 2xy লিখে দিলাম minus 2xy আমাদের ফাইনালি বাকি থাকে প্লাস 450 আর মাইনাস 4 বাকি থাকে প্লাস 450 আর মাইনাস 4 প্লাস 446 রাইট দেখো তো আনসার মিলছে কিনা অনেক কষ্ট হয়েছে আনসার মনে হয় মিলছে তো এটাই ছিল সেই ইকুয়েশন অফ ইলিপস ওকে তাহলে একটা ব্যাপার হচ্ছে যে এই নিয়মের যত ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথে একই নিয়ম কিছুই না এসপি ইকুয়াল ইপিএম এই নিয়মের যত ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথই এসপি ইকুয়াল ইএম দিলেই ম্যাথটা হয়ে যাবে আর এই নিয়ম তুমি কখন করবা যখন কোশ্চেনের মধ্যে ফোকাস গিভেন থাকবে এবং ডাইরেক্ট্রিক্স গিভেন থাকবে আর তোমার কাছে জানতে চাইবে যে প্যারাবোলা কত সরি জানতে চাইবে ইলিপসের ইকুয়েশন কত তখন তুমি এসপি ইকুয়াল ইএম করে দিলেই ম্যাথটা মিলে যাবে সো এই নিয়মটা কিন্তু একটা ফিক্সড নিয়ম যেটা তুমি অবশ্যই মাথায় রাখবা তাহলে আমি এখন এই নিয়মের বেশ কিছু হোমওয়ার্ক দিই তোমাদেরকে এই নিয়মের বেশ কিছু হোমওয়ার্ক ওকে এই নিয়মের বেশ কিছু হোমওয়ার্ক হচ্ছে এই 11 নাম্বার থেকে 11-র 1 নাম্বারটা তারপর 11-র 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার সবই একই রকম ওকে তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সব 11 নাম্বার থেকে হ্যাঁ তাসফিয়া কি বললা 1 3 4 5 এই যে এই চারটা অঙ্ক তোমাদের বই থেকে এই চারটা অঙ্ক একই নিয়মে হোমওয়ার্ক মধ্যে ফোকাস দুইটা গিভেন তো কোশ্চেনের মধ্যে যেহেতু ফোকাস দুইটা গিভেন তাই তুমি একটার নাম দাও এস আর একটার নাম দাও এস প্রাইম তো ফোকাস একটার নাম দাও 3 - 1 ফোকাস আরেকটার নাম দাও এস প্রাইম 1 - 1 তার মানে আমরা কিন্তু ফোকাস যেহেতু দুইটা গিভেন তো তাই আমরা একটা এস দিলাম একটা এস প্রাইম দিলাম দুইটা ফোকাস গিভেন এটা ভালো কথা দুইটা ফোকাস যে এখানে গিভেন একটা 3 - 1 আর একটা হচ্ছে 1 - 1 ওকে 3 - 1 1 - 1 দুইটা ফোকাস গিভেন ওকে আচ্ছা তাহলে দেখো নেক্সট দেখো তারা আরেকটা কথা বলে দিয়েছে হ্যাঁ আরেকটা কথা তারা কি বলে দিয়েছে তারা বলে দিয়েছে হচ্ছে যে লেন্থ অফ কোন এক্সিস জানি বলেছে হ্যাঁ লেন্থ অফ হচ্ছে মেজর এক্সিস লেন্থ অফ মেজর এক্সিস ওকে দেখো লেন্থ অফ মেজর এক্সিস হচ্ছে আমরা কি জানি লেন্থ অফ মেজর এক্সিসের ফর্মুলা নিশ্চয়ই 2a আমরা জানি লেন্থ অফ মেজর এক্সিসের ফর্মুলা ছিল 2a আর কোশ্চেনের মধ্যে লেন্থটা বলা আছে 2√5 তো সবাই বুঝতে পারলাম কোশ্চেনের মধ্যে লেন্থ অফ মেজর এক্সিস বলা আছে 2√5 আর ফর্মুলা হচ্ছে 2a এখন তুমি 2 কেটে দাও 2 যদি কেটে দাও তাহলে a সমান হবে √5 2 কেটে দিলে a ইকুয়াল √5 দেখো আমরা কিন্তু খুব সহজেই এর ভ্যালুটা পেয়ে গেলাম খুব সহজেই এর ভ্যালু পেলাম এখন আমাদেরকে আরেকটা বিশেষ কাজ করতে হবে বিশেষ কাজটা হচ্ছে যে আমাদের কাছে কিন্তু আর কোনো ইনফরমেশন নাই হ্যাঁ আমাদের ইনফরমেশন কিন্তু শেষ এর চেয়ে বেশি কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই কিন্তু আমাদের এখন তো এর ভ্যালু তো খুব সহজে পেয়ে গেলাম কিন্তু সবাই জানি যে বি এর ভ্যালু দরকার দেখো তো কারো মাথায় আসে কিনা বি এর ভ্যালু কিভাবে পাওয়া যেতে পারে ওকে সবাই লিখো লিখবা হচ্ছে যে নাও ডিস্টেন্স সবাই লিখো নাও ডিস্টেন্স বিটুইন two focus
ডিস্টেন্স বিটুইন টু ফোকাস। আচ্ছা, ডিস্টেন্স বিটুইন টু ফোকাস নিশ্চয়ই আমরা বলতে পারি এস থেকে এস প্রাইম। ডিস্টেন্স বিটুইন টু ফোকাস নিশ্চয়ই বলতে পারি এস থেকে এস প্রাইম। তার মানে এস থেকে এস প্রাইমের ডিস্টেন্স, এটা মানেই হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু ফোকাস। একজন বলো তো কিভাবে বের করা যেতে পারে? তাসফিয়া বলো তো। দুইটা ফোকাসের ডিস্টেন্স, না মানে এমনিতেই নর্মালি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে দেখো, আমরা কিন্তু ডিস্টেন্স বিটুইন টু ফোকাসের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করি না আসলে। আমরা একদম সিম্পলি আমরা যেটা জানি যে দুইটা পয়েন্ট থাকলে দুইটা পয়েন্টের মাঝে ডিস্টেন্স বের করা যায় রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। এই ফর্মুলার সাহায্যে ডিস্টেন্স বের করা যায়। তো আমরা ওই ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে এই দুইটা ফোকাসের ডিস্টেন্স বের করলাম। আমরা সবাই এটা ক্যালকুলেশন করি। তো আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি যে 3 মাইনাস ওয়ান টু স্কোয়ার আলটিমেট 4 হবে। এটা তো আসলে 0 হয়ে যাবে। এটা হচ্ছে 2। তার মানে তুমি এস এস প্রাইম ইকুয়াল তুমি 2 পাচ্ছ। এস এস প্রাইম ইকুয়াল 2। এগেন উই নো, সবাই দেখো, সবাই একটা ফর্মুলা জানো। ডিস্টেন্স বিটুইন টু ফোকাসের ফর্মুলা সবাই জানো। ডিস্টেন্স বিটুইন, হ্যাঁ রাইট, ঠিকই বলেছ। ডিস্টেন্স বিটুইন টু ফোকাস। তাহলে আমরা জানি ডিস্টেন্স বিটুইন টু ফোকাসের ফর্মুলা হচ্ছে 2AE, এটা ফর্মুলা। তাহলে ডিস্টেন্স বিটুইন টু ফোকাস এটা হচ্ছে ফর্মুলা। আর উপরে যেটা বের করলাম এটা ম্যাথ দিয়ে বের করলাম। সুতরাং উপরে বের করলাম ম্যাথ দিয়ে আর নিচে লিখলাম ফর্মুলা। তো লিখতেই পারি ফর্মুলা সমান সমান ম্যাথের ভ্যালুটা, এটা সমান সমান এটা। সবাই টু টু কেটে দাও, টু টু কেটে দাও। সবাই এর ভ্যালুটা বসাও। এর ভ্যালু √5। সবাই এর ভ্যালুটা বসিয়েছো। নেক্সট তুমি কত পেতে পারো? পেতে পারো 1/√5। ওকে, তাহলে আমরা কিন্তু ফাইনালি এর ভ্যালুটা বের করতে পারলাম। ওকে, এর ভ্যালু বের করতে পারার পর আমরা কিন্তু বি এর ভ্যালু কিন্তু এখনো পাইনি। হ্যাঁ, আমরা কিন্তু বি এখনো পাইনি। তাহলে নাবিলা, আমরা বি পাবো কিভাবে নাবিলা? তার মানে ইসেন্ট্রিসিটির এই যে ফর্মুলাটা, এটা কিন্তু সব সময় কাজে লাগতেছে। হ্যাঁ, মানে তুমি দেখবা ম্যাথের লাস্টে যে ইসেন্ট্রিসিটির এই ফর্মুলা তুমি যদি না লিখো তাহলে দেখবা যে মানে ম্যাথই মিলবে না। সো আমরা ইসেন্ট্রিসিটির ফর্মুলা সবাই লিখলাম। ইসেন্ট্রিসিটির ফর্মুলাটা লেখার পর এখন তুমি কি করতে পারো? উভয় পক্ষে হোল স্কোয়ার করতে পারো। যদি সবাই উভয় পক্ষে হোল স্কোয়ার করে দাও তাহলে রুটটা চলে গেল। রুটটা চলে গেলে কিরকম হয়? এরকম হয়। উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিলাম, রুটটা চলে গেল। 1 মাইনাস 1/5 ইকুয়াল বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ক্যালকুলেশন করলে 5 মাইনাস 1 4/5। বি স্কোয়ার বাই স্কোয়ার, তো আমাদের তো এর ভ্যালু আমরা জানি, তাই না? এর ভ্যালু জানি √5 হোল স্কোয়ার। এর ভ্যালু আমরা জানি 4/5 ইকুয়াল বি স্কোয়ার বাই 5। 5 5 কেটে দাও সবাই। সবাই বোথ সাইড থেকে 5 5 কেটে দাও। বি স্কোয়ার ইকুয়াল 4। তো বি স্কোয়ারের ভ্যালু পেলাম আর এর ভ্যালু আগেই জানি। তাহলে বি এর ভ্যালু বলতে পারি 2। বি এর ভ্যালু 2। দেয়ারফোর, ও আচ্ছা, এখন অনেক কাজ বাকি। এখন অনেক কাজ বাকি আছে। আচ্ছা, তো
সবাই কিন্তু a এর ভ্যালু বের করতে পেরেছো এবং সবাই b এর ভ্যালু বের করতে পেরেছো। আমরা নরমালি কি জানি? নরমালি জানি যে a এর ভ্যালু আর b এর ভ্যালু বের করলেই কিন্তু ম্যাথটা হয়ে যায় নরমালি। তো যেহেতু এটা এক্সারসাইজের শেষ ম্যাথ, তো শেষ ম্যাথে তো একটু ঝামেলা করবেই, খুবই স্বাভাবিক। শেষ ম্যাথে একটু ঝামেলা তো হবেই। তো সেই সেন্সে a আর b এর ভ্যালু বের করা সত্ত্বেও আমাদের ম্যাথটা এখনো শেষ হয়ে যায়নি। তাহলে তুমি কখন কিভাবে বুঝতে পারবা? সবাই শুনে নাও একটু ভালো করে। ওকে, সবাই দেখো। আমরা নরমালি কি জানি? আমরা নরমালি জানি ইলিপসের ইকুয়েশন হয় x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। আমরা সবাই জানি যে নরমালি ইলিপসের ইকুয়েশনটা এরকমই হয়। ওকে, এখন সবাই একটা ব্যাপার খেয়াল রাখবো, ইলিপসের ইকুয়েশন এরকম হয়, যখন এরকম হয় আর কি, তখন কিন্তু ইলিপসের ফোকাসটা কেমন হয় আমি একটু বলি। ইলিপসের ফোকাসটা প্লাস মাইনাস a, 0 হয় অথবা 0 প্লাস মাইনাস be হয়। অর্থাৎ ইলিপসের ইকুয়েশন যখন ঠিক এরকম সিম্পল হয়, তখন তার ফোকাসটা এই ফরম্যাটের হয়। ফোকাসটা হয় এই ফরম্যাটের। এই ফরম্যাটের বৈশিষ্ট্য কি? এই ফরম্যাটের বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই একটা জিরো থাকবে। অবশ্যই একটা জিরো থাকবে। খেয়াল করো তো, কোশ্চেনে যে গিভেন ফোকাস ছিল সেখানে কি একটাও জিরো ছিল? একটু সবাই দেখো তো। এই যে গিভেন ফোকাসে দেখো তো, 3 মাইনাস 1 একটাও জিরো নাই, 1 মাইনাস 1 একটাও জিরো নাই। সবাইকে মাথায় রাখতে হবে, যদি ফোকাসে যে কোনো একটা জিরো থাকে, যে কোনো একটা জিরো থাকে, তখন ইলিপসের ইকুয়েশন হবে এই সিম্পল এই ইকুয়েশনটা। বাট যদি তুমি দেখো ফোকাসে একটাও জিরো নাই, একটাও জিরো নাই, তখন তুমি মাথায় রাখবা যে তখন ইলিপসের ইকুয়েশনটা এরকম হবে না, একটু চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কি হবে সেটা একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, মিটিং কেটে গেলে আরেকবার জয়েন করো। এই ম্যাথটা শেষ করে দিই, তাহলে আমাদের 6.2 শেষ হয়ে যাবে। ওকে, তাহলে সবাই দেখো ব্যাপারটা আমি এখন বোঝানোর চেষ্টা করতেছি, কি একটু বলি। সেটা হচ্ছে এই ফোকাসটা কেমন ছিল দেখো। ফোকাসটা ছিল এরকম, এটা যদি হয় ইলিপস, এটা যদি হয় ইলিপস, এটা মনে করো এক্সিস, এটা মনে করো এক্সিস। দেখো ফোকাসটা কি কি ছিল আমি একটু লিখি। এস এবং এস প্রাইম নাম দিলাম, যে কোনো একটা এস, যে কোনো একটা এস প্রাইম, কোনো সমস্যা নাই। দেখো আমি এস প্রাইম নাম দিয়েছিলাম 1 মাইনাস 1কে, 1 মাইনাস 1কে। আমি এস নাম দিয়েছিলাম 3 মাইনাস 1কে, 3 মাইনাস 1। ওকে, সবাই তাহলে একটু খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে এস এবং এস প্রাইম দুইটা ফোকাসের যে জয়নিং লাইন, এই লাইনের মিডল পয়েন্টটা কি সেন্টার কিনা? সবাই খেয়াল করো ব্যাপারটা। আমি এটা বলতে চাচ্ছি যে এস এবং এস প্রাইম দুইটা ফোকাস, এই ফোকাসের জয়নিং যে লাইনটা আছে, এই লাইনের মিডল পয়েন্টটা সেন্টার কিনা? বলো একজন। সেন্টার। তার মানে এস এবং এস প্রাইম দুইটা ফোকাসের যে জয়নিং লাইনটা, সেই লাইনের মিডল পয়েন্ট সবসময় সেন্টার হবে। তো এই সেন্টারটা আমাদেরকে একটু বের করতে হবে। এই দেখো, এই ক্ষেত্রে সেন্টার 0 0 থাকে। এই ক্ষেত্রে সেন্টার 0 0 থাকে, সেন্টার আর বের করার দরকার হয় না। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে সেন্টার বের করতে হবে আলাদাভাবে। তাহলে আমাদেরকে কি লিখতে হবে এখন? আমাদেরকে এখন লিখতে হবে যে নাও মিডল পয়েন্ট, সবাই লিখো, মিডল পয়েন্ট অফ এস এস প্রাইম will be the center of the ellipse, will be the center of the ellipse। অর্থাৎ যে কোনো ইলিপসের ক্ষেত্রে, অবশ্যই যে কোনো ইলিপসের ক্ষেত্রেই দুইটা ফোকাসের, ওকে হ্যাঁ, ওকে, তাহলে আমরা সেন্টারটা বের করব হচ্ছে, সেন্টার মানে মিডল পয়েন্ট। মিডল পয়েন্ট বের করব মিডল পয়েন্টের সূত্র দিয়ে। মিডল পয়েন্টের সূত্রই ছিল
x1 plus x2 by 2, x1 plus x2 by 2 কমা দিয়ে y1 plus y2 by 2, y1 plus y2 by 2। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 4/2 মানে 2 হবে, আর এটা হবে -2/2 -1 হবে। হ্যাঁ, ক্যালকুলেশন করলে 2 আর -1 আসে। ওকে, সেন্টার বের হলো 2 আর -1। তো এখন যখনই সেন্টার এরকম বের হলো তখন তুমি কি লিখবা দেখো, therefore equation of ellipse, equation of ellipse। ওকে, ইকুয়েশন অফ ইলিপসে কি পরিবর্তন আসবে বলি, আবারও বলি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এই জাতীয় ইলিপসের সেন্টার থাকে সবসময় 0 0। এই জাতীয় ইলিপসের সেন্টার থাকে সবসময় 0 0। আর সেই 0 0টা অ্যাকচুয়ালি এই সমীকরণের মধ্যে একটা জায়গাতে আছে, যা তুমি দেখতে পাচ্ছ না। আমি এখন তোমাকে দেখিয়ে দিই, সবাই খেয়াল করো। এই যে এক্স স্কোয়ার দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ার অ্যাকচুয়ালি এটা ছিল এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ছিল অ্যাকচুয়ালি। এই তুমি ওয়াই স্কোয়ার দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ছিল। তো সেন্টার 0 0 হলে এক্স মাইনাস 0 তো আসলে এক্স স্কোয়ারই হবে, ওয়াই মাইনাস 0 তো আসলে ওয়াই স্কোয়ারই হবে। এই কারণে আমরা জিরোটা দেখতে পাই না। বাট এখন খেয়াল করো, এখন কিন্তু সেন্টার 0 0 না, সেন্টার কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাহলে এখন একজন বলো তো, কি লিখতে পারি আমরা ইলিপসটা? বলো মাহি, বলো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, সবাই এই ব্যাপারটা মাথায় রাখবা। আমরা এতদিন যতগুলো ইলিপস করেছি, ওই ইলিপসের চেয়ে এই ইলিপসটা ডিফারেন্ট। আর ইলিপসটা ডিফারেন্ট কেন? আমাদের এতদিন ইলিপসের সেন্টার ছিল 0 0 0 0 হলে আমাদের নর্মালি আমরা এভাবেই করব। আর যখনই সেন্টার 0 0 না হয়ে অন্য কিছু হবে, তখন তোমাকে ওই এক্স স্কোয়ার না লিখে এক্স এর সাথে সেন্টারটা মাইনাস করতে হবে, ওয়াই স্কোয়ার না লিখে ওয়াই এর সাথে সেন্টারটা মাইনাস করতে হবে, নিচে এ স্কোয়ার বি স্কোয়ারই থাকবে। তো আমরা নতুন আর একটা ব্যাপার শিখলাম সবাই। উপরেরটা এক্স মাইনাস 2 হোল স্কোয়ার থাকলো, নিচেরটা এ স্কোয়ার। তো এ স্কোয়ার মানে কি, এর ভ্যালু তো মনে হয় কত ছিল, দেখো তো এর ভ্যালু, এর ভ্যালু কত ছিল আমি দেখতে পাচ্ছি, √5 ছিল। ওকে, এর ভ্যালু √5 হলে স্কোয়ার করলে 5 হয়ে গেল। বি স্কোয়ার, বি এর ভ্যালু 2 ছিল, স্কোয়ার করলে 4 হয়ে গেল। আমরা এ এর ভ্যালু বসালাম, বি এর ভ্যালু বসালাম। তুমি চাইলে এখানে আনসার রাখতে পারো, আর চাইলে ওই যে বইয়ের আনসারটা কষ্ট করে মিলাই দিও। হ্যাঁ, কি করবা, এটা উপরেরটা হোল স্কোয়ার করবা, এটা হোল স্কোয়ার করবা, যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করে বইয়ের আনসার মিলাবা সবাই। হোমওয়ার্কটা কি, হোমওয়ার্কটা হচ্ছে বইয়ের আনসার মেলানো, বইয়ের আনসার মেলাবে। তার মানে এটা হোল স্কোয়ার করবা, এটা হোল স্কোয়ার করবা, তারপর যোগ বিয়োগ করবা, করে বইয়ের আনসারটা মিলাই নিবা। ওকে, তাহলে আমি তো বললাম এটা। তাহলে এই কথার এগেনস্টে তাহলে এখন তাসফিয়া বলো তো, যে আমরা ফোকাস কেমন দেয়া থাকলে কি করব? ফোকাস কেমন দেয়া থাকলে আমরা কি করব? তোমার সামনে আমি কথা বলার জন্য যথেষ্ট উপকরণ রেখেছি। দেখো, কথা কথা বলার জন্য যথেষ্ট উপকরণ রাখা হয়েছে তোমার সামনে। হ্যাঁ, যখন আমরা দেখব যে ফোকাসের মধ্যে যে কোনো একটা জিরো দেওয়া আছে, ফোকাসের মধ্যে যে কোনো একটা জিরো দেওয়া আছে, তখন তুমি বুঝে নিবা যে ওইটা সেন্টার 0 0। আর যখন তুমি দেখবা যে ফোকাসের মধ্যে একটাও জিরো দেওয়া নাই, তখন বুঝে নিবা যে ওইটা সেন্টার 0 0 না। তখন তোমাকে এই এক্সট্রা কাজগুলা করতে হবে। আর আরো একটা ব্যাপার আছে, শোনো। আরো একটা ব্যাপার হচ্ছে যে, মনে করো আমি একটা 0 0 দিয়ে, মানে আমি একটা জিরো দিয়ে দিলাম, কিরকম দেখো, 3 0 দিয়ে দিলাম এখান থেকে একটা। হ্যাঁ, আর একটা দিলাম, মনে করো দিলাম হচ্ছে যে
-2 0 দিলাম। এখন দেখো, এখন তুমি আবার চিন্তা করতে পারো যে স্যার তো বলেছিল যে সেন্টার 0 0 মানে একটা 0 থাকলেই তো আসলে মানে সেন্টার 0 0 হবে। এখন এর মানে কি বলে, এখানে আরেকটা ব্যাপার বোঝার আছে। সেটা হচ্ছে দেখো, এখানে কিন্তু প্লাস মাইনাস থাকে, মানে একটা তো 0 থাকবে আর আরেকটা কিন্তু প্লাস মাইনাস থাকবে। একটা তো 0 থাকবে আর একটা থাকবে প্লাস মাইনাস। এখন দেখো, এখানে একটা 0 মিলল, একটা 0 মিলল, বাট খেয়াল করো তো এক্স কোঅর্ডিনেট এটা +3, তো নিয়ম অনুসারে তো এটা হওয়া দরকার ছিল -3। অর্থাৎ এই প্লাস মাইনাসের বৈশিষ্ট্যই হচ্ছে যে একটা তো 0 থাকবে ঠিক আছে, আরেকটা যদি +3 হয় অপরটা কিন্তু হতে হবে -3। দেখতে পাচ্ছি -3 কিন্তু নাই, সম্পূর্ণ ভিন্ন আছে। তো এই ক্ষেত্রেও কিন্তু তো তোমাকে সেন্টার বের করতে হবে, সেন্টার কিন্তু বের করতে হবে। তাহলে তুমি কথাটা আরেকটু ক্লিয়ার ভাবে চিন্তা করো, যে যখন তুমি দেখতেছো যে ফোকাসটা এমনভাবে দেওয়া আছে যে একটা তো 0 আছেই, আর অপরটা যাই থাক না কেন, এটা প্লাস থাকলে অন্যটা ওইটারই মাইনাস থাকতে হবে, এটা প্লাস থাকলে অন্যটা এইটারই মাইনাস থাকতে হবে। তখন তোমার সেন্টার বের করা দরকার নেই। যাক, আমি আশা করি কিছুটা বুঝতে পেরেছো। মাহি, বুঝতে পারছো ব্যাপারটা?